রাঢ়বঙ্গের একেবারে দক্ষিণে শেষের দিকে জঙ্গল ঘেরা এক ছোট্ট রাজ্য। এই রাজ্যের প্রতিষ্ঠা আর রাজপরিবারের সঙ্গে মিশে রয়েছে বহু অজানা কাহিনী। আজও সেই ভূখণ্ডের এখানে ওখানে উঁকি দেয় জঙ্গলের ইতিহাস, রাজবাড়ির ইতিহাস। গুপ্ত বৃন্দাবন নামে পরিচিত এই এলাকার প্রতিটি পোড়ামাটির ইঁটে লুকিয়ে আছে রাজা রাজরাদের অজানা কাহিনী। আর সেই কাহিনীর ফাঁক ফোকর গলে যখন শিল্প সংস্কৃতির উজ্জ্বল আলোর রশ্মি বেরিয়ে পড়ে, তখন বুঝতে পারা যায় সেখানকার সংস্কৃতি কতটা তাৎপর্যপূর্ণ ছিল। ঠিক ধরেছেন, আমরা কথা বলছি বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের মল্ল রাজাদের নিয়ে। মল্ল রাজাদের আমল থেকে প্রচলিত হওয়া এক প্রাচীন খেলা সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে। 2026 সালের জুলাই মাসে রাজ্য থেকে যে 24টি পণ্য জিআই ট্যাগ পেয়েছে, তার মধ্যে একটি উল্লেখযোগ্য হলো এই বিষ্ণুপুরের দশাবতার তাস। দশাবতার তাসের কথা হয়তো অনেকেই শুনেছেন। আজ কথা হবে এই তাস কিভাবে বিষ্ণুপুরে এলো, কেই বা এই তাস নিয়ে এলো, কিভাবে বানাতে হয় এই তাস, কিভাবে খেলতে হয় এই তাস। এই সমস্ত কিছু নিয়ে আজকের পর্বে আলোচনা হবে। শেষ পর্যন্ত শুনতে থাকুন। তবে শুরুর আগে আপনাদের জানিয়ে রাখি, কারেন্ট রিসার্চ ইউটিউব চ্যানেল একটি শিক্ষামূলক চ্যানেল। এখানে বিভিন্ন শিক্ষামূলক ভিডিও আপলোড করা হয়। এগুলো নিয়মিত শুনতে চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সময়টা ছিল 16 শতকের মাঝামাঝি কোনো এক সময়। বিষ্ণুপুরের মল্লরাজের সিংহাসনে তখন আসীন ছিলেন স্বয়ং বীর হাম্বীর। ইতিহাসে তিনি যুগপৎ বিখ্যাত ও কুখ্যাত দুইভাবেই বর্ণিত হয়েছেন। কেউ কেউ তাকে আবার ডাকাত রাজা বলে অভিহিত করতে চেয়েছেন। রাজকার্যের বিভিন্ন কাজে তিনি রাজ্যের বাইরে ঘুরতেন। সে সময় রাজস্থানের কোনো স্থানে এই ধরনের একটি খেলা তার চোখে পড়ে। তখন সেই খেলা বিষ্ণুপুরে প্রচলনের প্রয়াস করেন তিনি। তবে এই খেলা রাজ্যের একেবারে সাধারণ মানুষদের খেলা ছিল না। রাজ্যের অন্দরমহলের কিছু এলিট সম্প্রদায়ের মানুষেরাই খেলতো এই খেলা। এই খেলার পদ্ধতিও অত্যন্ত জটিল। সেই প্রসঙ্গে যাওয়ার আগে জানাই, এই দশাবতার তাস খেলার যে কার্ডগুলো, সেগুলো কিভাবে বানানো হয় এবং কারা বানায়। কথিত আছে রাজা স্বয়ং এই তাস বানানোর জন্য পছন্দ করতেন রাজস্থান থেকে আগত ফৌজদারদের। তবে সুদূর রাজস্থান থেকে শুধু তাস বানানোর জন্যই তাদের এখানে নিয়ে আসা হয়নি। মূলত ফৌজদাররা ছিলেন রাজার সামরিক বিভাগে কর্মরত। এদের কোনো একজন শিল্পপ্রীতি দেখে রাজা তাদের এই কার্ড বানানোর আদেশ দেন। এই কার্ড বানানো হয় সম্পূর্ণ জৈব পদ্ধতিতে। তেঁতুল বীজ শুকিয়ে তারপর সেদ্ধ করে তার সঙ্গে নানান ধরনের আঠা মিশিয়ে শুকনো কাপড়ে লাগানো হয়। তারপর কিছুদিনের জন্য তা রোদে শুকিয়ে নেওয়া হয়। এইভাবে পুরো শক্ত হয়ে গেলে গোল গোল করে তা কেটে নেওয়া হয়। এরপর এক একটি তাসে আঁকা হয় নানান ধরনের ছবি। এই পৌরাণিক ছবিগুলোর গুরুত্বই এই খেলার মূল আকর্ষণ। দশাবতার নাম শুনেই বোঝা যায় স্বয়ং বিষ্ণুর 10টি অবতারকে নিয়ে এই তাস বানানো হবে। তবে পৌরাণিকভাবে যে 10টি অবতারের কথা আমরা জানি, এখানে তেমনটি হুবহু অনুসরণ করা হয়নি। এখানে দশাবতার বলতে যে 10টি অবতারকে বোঝানো হয়েছে সেগুলি হলো মৎস্য, কূর্ম, বরাহ, নরসিংহ, বামন, পরশুরাম, রাম, বলরাম, জগন্নাথ এবং কল্কি অবতার। এখানে বুদ্ধের অবতারকে মানা হয়নি, পরিবর্তে এসেছে জগন্নাথ। এখানে কোনো ঐতিহাসিক মনে করেন রাজার বৌদ্ধ বিদ্বেষী মনোভাব এক্ষেত্রে প্রকাশ পেতে পারে। এই তাসগুলির সব আলাদা আলাদা রং এবং চিহ্ন দিয়ে প্রকাশ পায়। যেমন মৎস্য অবতারের তাসের রং হবে কালো, কূর্ম অবতারের বাদামি, বরাহ অবতারের সবুজ, নরসিংহ অবতারের ধূসর ইত্যাদি। আবার একই রকমভাবে তাসগুলির মধ্যে একটি প্রতীক চিহ্ন দেখা যায়। যেমন মৎস্য অবতারের তাসের প্রতীক হবে মাছ, কূর্ম অবতারের হবে কচ্ছপ, বরাহের শঙ্খ, নরসিংহের চক্র এবং রামের তীর ইত্যাদি। এই খেলার সময় কিছু নিয়ম পালন করতে হতো। যেমন যারা খেলবে
তাদের শুদ্ধ আচারে পরিষ্কার কাপড় পরে বসতে হতো। খেলতে খেলতে মলত্যাগ বা প্রস্রাব করতে গেলে পুনরায় শুদ্ধ হয়ে আসতে হতো। 5 জনে মিলে এই খেলা খেলা হয়। প্রত্যেকের কাছে থাকবে 24টি করে তাস, অর্থাৎ খেলতে গেলে মোট 120টি তাসের প্রয়োজন পড়ত। সাধারণভাবে 10টি অবতারের তাসের প্রথম 5টির মূল্য বেশি থেকে শুরু হয়ে কমের দিকে যাবে, আবার 6 নম্বর থেকে শুরু হবে কম, তার শেষ হবে বেশি দিয়ে। যে যে অবতারের মনুষ্য মুখ রয়েছে তাদের উজিরের গুরুত্ব হবে সব থেকে বেশি, আর যে যে অবতারের মনুষ্য মুখ নেই তাদের অবতারের টেক্কা হবে ছোট। এই খেলার আরেকটি মজার বিষয় হলো সময়ভেদে এই খেলার দান পাল্টে যায়। অর্থাৎ যদি ভোরবেলায় খেলা শুরু হয় তবে জগন্নাথ অবতার হবে প্রধান, দিনের অন্য সময় হলে প্রধান হবে রাম, আবার খেলতে খেলতে সন্ধে গড়িয়ে গেলে নৃসিংহদেব হবেন বড় তাস। রাত্রে খেলা হলে প্রাধান্য পাবে মৎস্য অবতার, আর খেলতে খেলতে হঠাৎ করে যদি বৃষ্টি চলে আসে তাহলে প্রাধান্য পাবে কূর্ম অবতার। অর্থাৎ পুরো খেলাটি প্রকৃতির উপর নির্ভর করে খেলা। প্রকৃতি চাইলে কাউকে হারিয়ে বা জিতিয়েও দিতে পারে। এই দশাবতার তাসকে নিয়ে বহু স্বাধীন গবেষক গবেষণা করেছেন। 1895 সালে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী রয়্যাল এশিয়াটিক সোসাইটির জার্নালে একটি নিবন্ধে লিখেছেন, এই খেলা 8ম থেকে 9ম শতাব্দীর মধ্যে কোনো এক সময়ে চালু হয়ে থাকবে। এর প্রমাণ হিসেবে পদ্মফুলকে জগন্নাথের প্রতীকের যে বিষয়টিকে তিনি তুলে ধরতে চেয়েছেন। বিষ্ণুপুরের এই প্রাচীন ঐতিহ্যটি অর্থাৎ খেলাটি জিআই ট্যাগ পেয়েছে, অর্থাৎ জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন। অর্থাৎ এই খেলার প্রচার এবং প্রসার এর ফলে আর একটু বাড়বে বলে আশা করা যায়। তবে প্রথম এই তাস কে বানান তা নিয়ে কিছু ঐতিহাসিক বিতর্ক রয়েছে। বেশিরভাগ উৎস বলছে ফৌজদার পরিবারের কার্তিক ফৌজদার প্রথম এই তাস বানানোর কাজে যুক্ত ছিলেন। জানা যায় তিনি ছিলেন রাজা বীর হাম্বিরের সেনাপতি। আবার অন্য একটি উৎস বলছে বীর বাহাদুর ফৌজদার নামের জনৈক ব্যক্তি এই কৃতিত্বের অধিকারী। তবে তারা সকলেই এসেছিলেন রাজপুতানা থেকে। এ সময় বিষ্ণুপুরের রাজধানী ছিল লাউ গ্রাম। সময়ের স্রোতপ্রবাহে ইতিহাসের পাতা হয়তো লালচে হয়ে যায়, কিন্তু রয়ে যায় তার কৃতিত্ব আর নিদর্শন। বিষ্ণুপুরে মল্ল রাজাদের এমনই এক অমর কীর্তি হলো এই দশাবতার তাস খেলার প্রবর্তন, যা অল্প পরিসরে হলেও আজও টিকে আছে। কারেন্ট রিসার্চ ইউটিউব চ্যানেলে শুনলেন বিষ্ণুপুরের দশাবতার তাস নিয়ে একটি প্রতিবেদন। এটি লিখেছেন শঙ্খ অধিকারী। নমস্কার।